স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি রেদওয়ান আহমেদ। পৌষের শীতের দাপটে কাবু সারা দেশ। রংপুর বিভাগ সহ ১৩ জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। কুয়াশায় ঢাকা পড়েছে দেশের বেশিরভাগ অঞ্চল। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ৮.৩ ডিগ্রিতে। কষ্ট বেড়েছে শ্রমজীবী ও ছিন্নমূল মানুষের। আবহাওয়া অফিস জানিয়েছে ৩ থেকে ৪ দিন থাকবে এই পরিস্থিতি। সূর্যের দেখা মিলবে না অধিকাংশ অঞ্চলে। মেঘাচ্ছন্ন আকাশ, সাথে হিমেল হাওয়া, ঘন কুয়াশার চাদরে ঢাকা পথঘাট। দুদিন ধরে সূর্যের দেখা নেই অনেক জেলায়। পৌষের দ্বিতীয়ার্ধে শীতের তীব্রতা বেড়েছে সারা দেশে। মৃদু শৈত্যপ্রবাহের কবলে রংপুর বিভাগ এবং রাজশাহী, পাবনা, বগুড়া, নওগাঁ ও কুষ্টিয়া জেলা। শুক্রবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮.৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। হিমেল বাতাস বাড়িয়েছে শীতের দাপট। খড়কুটোর আগুনে শীত নিবারণের চেষ্টায় অনেকে। খুব শীত, কুয়াশা, তারপরে আমাদেরকে কষ্ট করে বালু তুলতে হয়। শীতের জন্য হাত পা কোকড়া হয়ে যাচ্ছে। মৃদু শৈত্যপ্রবাহ আর ঘন কুয়াশায় নাকাল ঠাকুরগাঁও এবং কুড়িগ্রামের জনজীবন। দুর্ঘটনা এড়াতে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। তীব্র শীতেও ঘরে থাকার উপায় নেই কৃষকের। কষ্ট হলেও চলছে ফসলের পরিচর্যা। খুব কুয়াশা জন্য আমাদের আলু বিরাট ধরার চিন্তা ভাবনা বিরাট ধরতেছি। কাগজ চোপড় নেই, মানুষের অভাব, বর্তমান কাজ কামাই খুব কম। চুয়াডাঙ্গায় কুয়াশা কম থাকলেও হিমেল হাওয়া বাড়িয়েছে শীতের অনুভূতি। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 10.8 ডিগ্রি সেলসিয়াস। শীতে কাবু রাজধানীবাসীও। তাপমাত্রা নেমেছে 13.6 ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়া অফিস বলছে শীতল আবহাওয়া থাকবে আরও ৩-৪ দিন। দেশের বেশিরভাগ অঞ্চলে দেখা মিলবে না সূর্যের। দিন এবং রাত মানুষ কিন্তু একই তাপমাত্রার মধ্যে যাইতে হচ্ছে এবং এর জন্য কিন্তু মানুষের মধ্যে একটা তীব্র শীতের অনুভূতি দেখা দিয়েছে এবং এই অবস্থা কিন্তু সারা দেশে কম বেশি। কুয়াশার যে ব্যাপারটা আমরা এখন পর্যন্ত যেটা দেখছি সেটা আগামী ৭ তারিখ পর্যন্ত কম বেশি কুয়াশাটা থাকবে। এছাড়া চলতি মাসে আরও ২ থেকে ৩টি শৈত্যপ্রবাহেরও আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। হাবিবুর রহমান, ডিবিসি নিউজ ডেস্ক। গণতন্ত্রের কথা বললেও চর্চা হয় না গণতন্ত্রের, যা রাজনীতির বড় সমস্যা। ঐক্যের কথা বললেও হচ্ছে অনৈক্য। এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালে দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত স্মৃতিচারণ সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি। এ সময় তিনি আরও বলেন, দেশে বিভিন্ন সময়ে গণতন্ত্রকে হত্যার চেষ্টা করা হয়েছে। গণতান্ত্রিক যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানগুলো তৈরি হয়নি। এছাড়া রাজনৈতিক দলগুলো পরস্পরের সাথে বিরোধে লিপ্ত হওয়ার অনৈক্য তৈরি হয়েছে। বিএনপি মহাসচিব আরও জানান, অর্থ লুটপাট করে দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়ে গেছে আওয়ামী লীগ। আমরা গণতন্ত্রের কথা বলি, কিন্তু আমরা গণতন্ত্রকে চর্চা করি না। এখানে পর 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 গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। আমরা রাজনৈতিক দলগুলো পরস্পরের সঙ্গে বিরোধে লিপ্ত হয়েছি, কিন্তু সহনশীলতার মধ্য দিয়ে গণতন্ত্রকে চর্চা করে আমরা যদি সবাই এগিয়ে যেতে পারি, তাহলে কিন্তু আমরা গণতন্ত্রকে লাভ করতে পারবো। বাজার সিন্ডিকেট আওয়ামী লীগের কাছ থেকে হাত বদল হয়েছে। দ্রব্যমূল্যে অতিষ্ঠ সাধারণ মানুষ, এমন অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে নাটোরে নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ মাঠে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে একথা বলেন তিনি। প্রতিটি আমানতের পাই পাই হিসাব রাখবেন। চুরি করে দেশের সম্পদ বিদেশে পাচার করবেন না, যেমনটি গত 15.5 বছরে করা হয়েছে। বিভিন্ন সংস্থার হিসাব অনুযায়ী বিদেশে পাচারকৃত অর্থের পরিমাণ হচ্ছে 26 লক্ষ কোটি টাকা। আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সম্মেলনে তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার এখনও অস্থিতিশীলভাবে দেশ চালাচ্ছে, যে কারণে বারবার ফ্যাসিস্টদের দোসররা সুযোগ নিচ্ছে। বলেন, আবারও কোনো দুর্নীতিবাজকে ক্ষমতায় বসানো হলে তা মেনে নেওয়া হবে না। এ সময় দেশের বর্তমান প্রেক্ষাপটে অন্যান্য রাজনৈতিক দলের সাথে পাল্লা দিয়ে টিকে থাকতে ইসলামী আন্দোলনের সকল নেতাকর্মীদের শক্তভাবে মাঠে নামার তাগিদ দেন ইসলামী আন্দোলনের আমির। এই সরকার সুন্দরভাবে দেশ পরিচালনার যে সুস্থভাবে দায়িত্ব পালন করবে,
এটা অনেক অংশে কিন্তু আমি বলবো ব্যাহত হয়েছে। সুন্দর দেশ পরিচালনা করার জন্য নির্বাচন পদ্ধতি হবে পিআর সিস্টেমের নির্বাচন। বাংলার জমিনে নির্বাচন হতে পারবে না। সাধারণ শিক্ষার্থী সহ সব ছাত্র সংগঠনের সাথে আলোচনা করে ডাকসু নির্বাচনের রোডম্যাপ তৈরি করা হবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান। এর আগে এই নির্বাচনের রোডম্যাপ দিতে উপাচার্যকে ৭২ ঘণ্টা সময় বেঁধে দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। আমরা চাই যে সবার মধ্যে মোটামুটি একদম ঐক্যমত না হোক, কিন্তু একটু ব্রড বেসড, যাতে একরকম সমঝোতা হয়, একটা চুক্তির মতো হয়। সবাইকে নিয়ে আমরা করতে চাই এই নির্বাচনটি উৎসবমুখর পরিবেশে, সবার বহুদিন পর একটি মুক্ত পরিবেশে এই সুযোগটি তৈরি হয়েছে। আমরা চাই যে এই কাজটি যতদূর সম্ভব সবাইকে নিয়ে নিখুঁতভাবে করতে। আমনের ভরা মৌসুমে অস্থির হয়ে উঠেছে দেশের চালের বাজার। দিনাজপুর ও নওগাঁয় কেজিতে বেড়েছে ১২ টাকা পর্যন্ত। এতে হিমশিম ক্রেতারা। চালের এমন অস্বাভাবিক দাম বাড়ার জন্য সিন্ডিকেটকে দুষছেন খুচরা বিক্রেতারা, আর মিল মালিকরা দেখাচ্ছেন ধানের দাম বৃদ্ধির অজুহাত। দিনাজপুরে উত্তাপ ছড়াচ্ছে চালের বাজার। সবচেয়ে বেশি বেড়েছে মিনিকেটের দাম। খুচরা পর্যায়ে ৬৮ থেকে হয়েছে ৮০ টাকা কেজি। এছাড়া প্রকারভেদে অন্যান্য চালের দর বেড়েছে ৮ থেকে ১০ টাকা, আর ৫০ কেজি বস্তা প্রতি গুনতে হচ্ছে বাড়তি ৩০০ থেকে ৪০০ টাকা। চালের এমন উচ্চ মূল্যে ক্ষুব্ধ ক্রেতা। এমন দাম বৃদ্ধিকে অস্বাভাবিক বলছেন খোদ বিক্রেতারাই। আগে নিয়ে গেছিলাম আমি ১৭৫০ টাকা বস্তা ২৫ কেজি, তো এইবার আসে ১৮৫০ আর কি। রেট বেশি। চালের এত রেট খুবই মানে অসম্ভব অবস্থা দাঁড়াচ্ছে ভাই। গভর্নমেন্ট কি আমাদেরকে কম দামে চাল খাওয়াতে পারবে? এগুলো বলে আপনাদেরকে কোনো লাভ নেই। আমাদের এই ব্যবসায়ী জীবনে অনেকদিন ধরে ব্যবসা করছি, এইরকম যে এই ১ মাসের ২০ দিন ২৫ দিনের ব্যবধানে এত যে চালের দাম বাড়বে আমরা এটা কোনোদিনও দেখিনি। চালকল মালিকরা বলছেন গত বছরের তুলনায় প্রায় ৪০০ টাকা কেজি দরে কিনতে হচ্ছে ধান, আর এর প্রভাব পড়েছে চালের বাজারে। গত বছরের চেয়ে এই বছর ধানের বস্তা প্রতি ৪০০ টাকা বেশি, তাই স্বাভাবিকভাবে চালের বাজারটা কিন্তু বেশি হচ্ছে। যে স্টক বিজনেসের নামে লাইসেন্সবিহীন ব্যক্তিরা এই সকল পণ্য যেন কিনতে না পারে। এদিকে সপ্তাহের ব্যবধানে নওগাঁর খুচরা বাজারে প্রকারভেদে কেজিতে ৪ থেকে ১০ টাকা বেড়েছে চালের দাম। ৫০ কেজির প্রতি বস্তার সরু চাল ৩০০ থেকে ৪০০ টাকা, আর মোটা চালের দর বেড়েছে ১৫০ থেকে ২০০ টাকা। চালের এমন দাম বৃদ্ধির জন্য ধানের সংকটকে দুষছেন মিল মালিকরা, আর খুচরা ব্যবসায়ীরা দায়ী করছেন মজুদ সিন্ডিকেটকে। চালের বাজারে স্বস্তি ফেরাতে অবৈধ মজুতদারদের বিরুদ্ধে প্রশাসনকে আরও কঠোর হওয়ার দাবি ক্রেতাদের। অর্ঘমিত্রা তরফদার, ডিবিসি নিউজ ডেস্ক। রাজধানীতে সপ্তাহের ব্যবধানে কেজিতে ৪ থেকে ৫ টাকা বেড়েছে মিনিকেট ও নাজির শাইল চালের দাম। অন্যান্য চালের দাম ঊর্ধ্বমুখী। বাড়তি ব্রয়লার এবং সোনালী মুরগির দর কেজিতে বেড়েছে ১০ থেকে ২৫ টাকা পর্যন্ত। এছাড়া লিটারে ৮ টাকা বাড়ানো হলেও বাজারে মিলছে না ১ এবং আধা লিটারের বোতলজাত সয়াবিন তেল। ভরা মৌসুমেও প্রায় ১৫ দিন যাবৎ ঊর্ধ্বমুখী রাজধানীর চালের বাজার। মিনিকেটের কেজি ঠেকেছে ৭৮ থেকে ৮০ টাকা, আর নাজির শাইল বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৮৫ টাকায়। গত সপ্তাহে নিয়েছি মিনিকেট যেটা ৩৬০০ টাকা, কালকে নিয়েছি ওইটা আমি ৪০০০ টাকা। ১৫ দিন আগে আপনার ২৫ কেজির বস্তা ১৭৫০ টাকা, আজকে ১৯৮০ টাকা চাইতেছে। এছাড়া কেজিতে ১ টাকা বেড়ে পাইজাম ৬০ টাকা, আটাশ ৫৮ থেকে ৬০ টাকা এবং স্বর্ণা চালের দাম এখন ৫২ থেকে ৫৫ টাকা কেজি। আর আটাশ আছে আপনার কমের মধ্যে ৫৫-৫৬ কিনা, ওগুলো আপনার ৫৮, আর যেগুলো আপনার ৫৭-৫৮ ওগুলো মানে ৬০। গত এক সপ্তাহে প্রতি কেজি চালে বাড়ছে ৬ টাকা, আর যদি গত ১৫ দিনকে হিসাব করে প্রতি কেজি চালে বাড়ছে ১০ টাকা করে। আরও বেড়েছে ব্রয়লার মুরগির দাম, বিক্রি হচ্ছে ২১০ থেকে ২২০ টাকা কেজি, আর ২০ থেকে ২৫ টাকা বেড়ে সোনালী মুরগির কেজি ৩৪০ থেকে ৩৫০ টাকা। মুরগির বাজারে আপনি বর্তমানে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহটা একটু বেশি। সব কিছু মিলে আপনি ব্রয়লার মুরগিটা আপনার কেজিতে ১০ টাকা ১৫ টাকা বাড়ছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী লিটারে ৮ টাকা বাড়লেও এখনও স্বাভাবিক হয়নি বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ। ১ লিটার এবং আধা লিটারের বোতলের সরবরাহ একেবারেই কম, তবে মিলছে ২ ও ৫ লিটারের বোতল। ছোট তেলটা একটু সংকট, এখনো সংকট ছোট তেলটা ১ লিটার ১/২ লিটার। যারা মেসে থাকে বেচারা তারা তো ১/২ লিটার ১ লিটার নিয়ে থাকে। নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে আনতে আরও কঠোর পদক্ষেপ চান ক্রেতারা। আমাদের মধ্যবিত্ত যারা, তারাই হিমশিম খাই কিনতে অনেকদিন আগে থেকে। প্রত্যেকটা জিনিসের দাম এখন পর্যন্ত বেশি, এই জিনিসটা মনিটরিং করা দরকার।
কিছুটা স্বস্তি মিলছে মাছ এবং সবজির বাজারে। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনের কার পার্কিংয়ের জায়গা এবং ফুটপাত দখল করে অবৈধ দোকানপাট বসিয়ে চলছে রমরমা বাণিজ্য। নির্ধারিত স্থানে গাড়ি রাখতে না পারা এবং ফুটপাত দখল করায় চলাচলে চরম ভোগান্তি পথচারী ও যাত্রীদের। ছোট বড় ৩ শতাধিক দোকান থেকে প্রতিদিন লাখ টাকার বেশি চাঁদা তোলার অভিযোগ রয়েছে। রেলওয়ে পুলিশের দাবি, উচ্ছেদের কিছু সময় পর আবারও দোকান নিয়ে বসে হকাররা। এটি বিমানবন্দর রেলওয়ে স্টেশনের জায়গা। এই স্থানটি যাত্রী চলাচল এবং গাড়ি পার্কিংয়ের জন্য বরাদ্দ, কিন্তু এর সিংহভাগই দখল করে গড়ে উঠেছে ছোট বড় ৩ শতাধিক অবৈধ দোকান। দায়িত্বে থাকা রেলের সিআরবি এবং রেলওয়ে পুলিশের সামনে দিনের পর দিন চলছে এমন ব্যবসা, যদিও ডিবিসি নিউজের ক্যামেরা দেখে তৎপর হয়ে ওঠেন তারা। ফুটওভার ব্রিজের নিচে এবং আশপাশে বসে খাবার ও চায়ের দোকান, আর ভ্যান গাড়িতে কাপড় ও জুতার দোকান। কিছু করি না, এই কারণে আমরা স্টুডেন্ট মানুষ, আমরা এখানে ব্যবসা করে খাইতে আসছি। কিছু করার নাই, আমরা কাজ কাম পাইতেছি না, তো কি করব? আমরা কি করব? আমাদের বড়রা খরচ চালাবে কেরা? বাবা মা তো ততটা পারে না। পাশেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, যেখানে প্রতিদিন হাজারো যাত্রীর আনাগোনা। দখল বাণিজ্যের কারণে ভোগান্তিতে পথচারী ও যাত্রীরা। রাস্তা চলাচলের ক্ষেত্রে আমরা প্রতিনিয়ত এটা ভোগান্তির মধ্যে পড়তে হয়। একটা জাপটা আছে, ও রাস্তা মাপ আছে, ওই দিক দিয়ে গিয়ে লোক এখন সাধারণ পাবলিক ভুক্তভোগী। এত সরু রাস্তা, রাস্তার পাশে বাজার, এটা আসলে এই এলাকার মানুষের প্রচন্ড দুর্ভোগের মধ্যে আছে। দখল থেকে রেহাই পায়নি ছোট ফুটপাতও। এটা আমরা মন্দ হিসাবে দেখি, এটা ভালো হিসাবে দেখি না। যাতায়াত মানুষের চলাফেরা অসুবিধা করে বসে, এটা আমাদের সমস্যাই। পুলিশ 2 দিন পর পর বাজার উঠাই দিতেছে, আবার বসতেছে। এখন কে বা কারা উঠাচ্ছে, কারা বসাচ্ছে, এটা আদৌ কিন্তু কেউ বলতে পারে না। ছোট রাস্তা, তার কারণে আবার বাজারও বসে, অনেক ঝামেলা হয়ে যায় যাইতে। অবৈধ এসব দোকানপাট থেকে রেলওয়ে সংশ্লিষ্টরা প্রতিদিন চাঁদা তুলে জানালেও ক্যামেরার সামনে কথা বলতে চাননি কেউই। এটা আমি আসছি নতুন আইসাই, আজকে অভিযান শুরু করছি। এখানে পুরো ভর্তি ছিল, একটা সব পরিষ্কার করতেছি আমরা, ঠিক আছে? এখানে কোনো দোকানপাট থাকবে না, যে গাড়ি পার্কিং থাকবে, এর বাইরে কোনো কথা হবে না। গণ অভ্যুত্থানের পর এমন পরিস্থিতি দেখতে চান না নাগরিকরা। সংশ্লিষ্টদের নজরদারি ও পদক্ষেপের দাবি তাদের। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। সাপ্তাহিক ছুটির দিনে জনসমাগম বাড়ার আশা থাকলেও শৈত্যপ্রবাহের কারণে ক্রেতাশূন্য ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। সকাল থেকে স্টলগুলোতে ক্রেতাদের অপেক্ষায় অলস সময় পার করছেন বিক্রেতারা। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ আল হাসিব। মোহাম্মদ আল হাসিব, এখন কি অবস্থা দেখছেন? সকাল থেকে অনেকটাই ক্রেতা শূন্য ছিল, তবে বিকেল যখন গড়ায় দেখা যায় যে ক্রেতাদের উপস্থিতি বাড়তে থাকে। আপনি কি তাই দেখছেন? ধন্যবাদ রেদওয়ান। যেমনটি বলছিলেন, আসলে আমি সকাল থেকে এখানে ছিলাম এবং সকাল থেকে আমরা দেখছিলাম যে আসলে আবহাওয়াজনিত কারণে বা এই মেঘাচ্ছন্ন পরিবেশের জন্য অনেকেই মেলাতে আসতে পারেনি। তবে দুপুরের পর থেকে, অর্থাৎ 2টার পর থেকে কিন্তু যারা দর্শনার্থী আছেন তারা কিন্তু ভিড় জমাচ্ছে মেলাতে। তবে এখন পর্যন্ত কিন্তু আসলে বেশ লোক সমাগম দেখা যাচ্ছে এবং আপনাকে যদি একটু দেখাই যে সকালের দিকে কিন্তু এইখানকার যে দৃশ্যটি ছিল একেবারেই কেউই ছিলেন না, কিন্তু এখন পর্যন্ত কিন্তু আসলে বেশ তাদের পরিবার নিয়ে আসছেন। আসলে মেলা বাঙালিদের কিন্তু একটি প্রাণের উৎসব এবং সেই মেলায় আসবে না তা কী করে হয়? বিষয়টি এরকমই। আসলে যেহেতু তীব্র শীত ছিল, ঠান্ডা ছিল এবং এই যেই বাণিজ্য মেলাটি যেখানে হচ্ছে পূর্বাচলে, বেশ দূরত্বের কারণেও কিন্তু আসলে তারা অনেকেই আসতে পারেনি। তবে যে বিষয়টি এখানে মূলত যে এখন দুপুরের পর থেকে যেভাবে লোক বাড়ছে তাতে করে আসলে বলা যায় এমনটি যে সন্ধ্যা নাগাদ বা তার পরবর্তীতে কিন্তু আসলে এখানে লোক সমাগম আরও বেড়ে যাবে এবং একটি পর্যায়ে যারা ভিতরে বিক্রেতারা রয়েছেন তারাও কিন্তু এমনটি আশা করছিলেন। তবে এখন পর্যন্ত কিন্তু এখানে লোকের সমাগমটি ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, যদিও এখনও রোদ ওঠেনি বা আবহাওয়া কিন্তু এখনও গোমট ধরেই আছে। তারপরও কিন্তু এখানে লোক যারা আসার কথা তারা কিন্তু আসছেই। এছাড়াও আরেকটি বিষয় আপনাদেরকে বিষয়টি আরেকটু জানিয়ে রাখি যে এই যে আন্তর্জাতিক বাণিজ্য মেলা হচ্ছে এই 29তম আসরে কিন্তু এই প্রথমেই এবার অনেকেই বলছে যে এই আবহাওয়াজনিত কারণে আজ সারাদিন এভাবে লোক আসতে পারেনি এবং এই যে ঠান্ডা আবহাওয়া তার উপেক্ষা করে কিন্তু এখন থেকে অর্থাৎ দুপুরের পর থেকে কিন্তু আসলে লোক আসতে শুরু করেছে, যা সন্ধ্যার পরে আরও বাড়বে বলে আশা করছে এখানকার যারা বিক্রেতারা রয়েছে তারা। এছাড়াও যারা দর্শনার্থী রয়েছে তারাও এমনটি বলছেন।
জি, ধন্যবাদ হাসিব আপনাকে। ফরিদপুরে রিকশা চালককে হত্যা করে রিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। রিকশা চালক হুসাইনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে শহরের ভাটি লক্ষ্মীপুর এলাকায় মাদ্রাসার পাশে একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। এরপর ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ সহ সিআইডির ক্রাইম সিনের টিম। পুলিশ জানায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার বিকেল থেকেই নিখোঁজ ছিল হুসাইন। গলায় দড়ি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে হুসাইনকে। পর্যটকদের পদচারণায় মুখর নেত্রকোনার সাদামাটির পাহাড় এলাকা। যাতায়াতে সোমেশ্বরী নদীতে সেতু না থাকায় বিড়ম্বনায় পড়তে হচ্ছে বলে অভিযোগ করেন দর্শনার্থীরা। স্থানীয়রা বলছেন, পর্যটকদের আসার পথ সহজ করার পাশাপাশি অন্যান্য সুবিধা বাড়ানো গেলে বাড়বে রাজস্ব। সেতু নির্মাণ সহ প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। নেত্রকোনার বিজয়পুর, যেখানে দেশের একমাত্র সাদামাটির পাহাড়, যার অপার সৌন্দর্য দেখতেই পর্যটকদের এই পথচারণা। কিন্তু সোমেশ্বরী নদীতে সেতু না থাকায় প্রতিনিয়ত হয়রানির শিকার হতে হয় পর্যটক ও স্থানীয়দের। দাবি উঠেছে সেতু নির্মাণের। চান সাদামাটির পাহাড় এলাকায় হোটেল মোটেল সুবিধা নিশ্চিত করার। এটিকে একটি পর্যটন কেন্দ্র হিসাবে স্বীকৃতি দিলে আমাদের নেত্রকোনার জন্য খুব ভালো হবে। ওই জায়গার অনুভূতিটা একটু অন্যরকম মনে হয়। পর্যটক এখানে প্রতিনিয়ত আসতেছে, কিন্তু সেই তুলনায় এখানে আসলে ওইরকম ফেসিলিটি নেই বললেই চলে। বেদনার বিষয় হচ্ছে এখানে আপনার যোগাযোগ ব্যবস্থা একেবারেই নাজুক। বিশেষ করে আপনার সোমেশ্বরী নদীর উপরে একটা সেতু না থাকায় এটা আরো বিড়ম্বনায় পড়তে হচ্ছে। এসব সমস্যা নিরসন করা গেলে সরকারের রাজস্ব আয় বাড়বে বলেও মনে করেন তারা। দোকানপাটেরও এমন একটা সুবিধা নেই। ওভারঅল বলতে গেলে সবকিছুই একটা ঘাটতি রয়েছে। রাস্তাগুলি যদি আরেকটু ডেভেলপ হতো তাহলে আমরা আরো আসতাম। যদি এই সেতুটি হয়ে যায় এবং এখানে যদি হোটেল মোটেল এই ধরনের কিছু ব্যবস্থা গড়ে ওঠে, সরকার এখান থেকে প্রচুর পরিমাণ রাজস্ব আদায় করতে পারবে। বিষয়টিতে গুরুত্ব দিচ্ছে প্রশাসন, বলছেন নানামুখী উদ্যোগের কথা। সেতুগুলো নির্মাণের প্রস্তাব করা হয়েছে। টিবিপি অনুমোদন হলে পরবর্তীতে আমরা দরপত্র কার্যক্রম সহ সেতু নির্মাণের কার্যক্রম হাতে নিব। নেত্রকোনার একটি ঐতিহ্য এই এলাকাটা, সে কারণে আমরা পর্যটন স্পট যাতে করা যায় সেই জন্য কাজ করে যাচ্ছি। মন্ত্রণালয়ের সাথে কিন্তু আমরা কথাও বলেছি। সোমেশ্বরী নদীতে দ্রুত সেতু নির্মাণের পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করা গেলে পর্যটকদের আনাগোনা আরও বাড়বে বলে মনে করেন স্থানীয়রা। ডিবিসি নিউজ ডেস্ক। শুক্রবার ছুটির দিনে বিপিএল এর ম্যাচ দেখতে দর্শকদের ঢল মিরপুরে। সুইমিং ফেডারেশন কমপ্লেক্স বিপিএল টিকিটের একমাত্র বুথের সামনে দেখা যায় দর্শকদের দীর্ঘ লাইন। তবে দুপুরের আগেই সর্বনিম্ন মূল্যের টিকিট শেষ হয়ে যাওয়ায় হতাশা প্রকাশ করেছে ভোর থেকে লাইনে দাঁড়ানো সমর্থকরা। বৃহস্পতিবার এই অস্থায়ী বুথে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল। কারণ একটাই, টিকিট স্বল্পতা এবং টিকিট না পেয়ে বিক্ষুব্ধ দর্শক অগ্নিসংযোগ করেছিল বাংলাদেশ সুইমিং পুল ফেডারেশনের এই অস্থায়ী বুথে। সেখানে আজকেও দেওয়া হচ্ছে টিকিট, তবে টিকিটের স্বল্পতা আজকেও কিন্তু ঘোষণা করা হয়েছে। দর্শকরা কি ভাবছেন, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে তারা আসলে কি প্রত্যাশা করছেন, টিকিট পাবেন কি পাবেন না, সেটা নিয়েও একটা ধোঁয়াশা দেখা দিয়েছে। আচ্ছা, আপনি কখন থেকে দাঁড়িয়ে আছেন? আমি 3 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছি, এখনো টিকিট পাচ্ছি না। আপনার কি মনে হয় টিকিট পাবেন? দেখা যাক, ইনশাল্লাহ টিকিট পেতে পারি। কোন দলকে সাপোর্ট করছেন? আজকে হচ্ছে দুর্বল রাজশাহী। আপনি কখন এসেছেন টিকিটে? আমি এসেছি সকাল 8টায়। দিনাজপুর, ঢাকা। 200 টাকার টিকিট 500 টাকা, 500 টাকার টিকিট 2300 টাকা। এখনো পর্যন্ত বিপিএল আমি দেখিনি, আজকে ফার্স্ট। তবে টিকিট পাইলে এবারে দেখা হবে আর কি। আজকে ফার্স্ট দেখতেছি টিকিট এভাবে পাওয়া যাইতেছে, কিন্তু আগে জানতাম না এভাবে টিকিট পাওয়া যাওয়া। তবে অনলাইনেও চেষ্টা করছি, কারণ পাওয়া যায়নি। আমি চেষ্টা করছিলাম কালকে, আর দেখি আজকে পাওয়া যায় কিনা। ব্ল্যাকে কোনো টিকিট অফার করে না এখনো পর্যন্ত। আমার বাড়ি হলো বরিশাল, কিন্তু আমি শুক্রবার শখের বিষয়ে খেলা দেখতে আসছি, কিন্তু হাজার হাজার টিকিট বেলাকে নিয়ে গেছে। বেলাকে 320 টাকার টিকিট এখন 800 টাকা বেচতে আছে। দুর্নীতি দেশ শেষ হয়ে গেছে নাকি? এটা কেমন দুর্নীতি হইতেছে? সাধনা 5 ঘন্টা খারাপ থাকার পরে আমরা টিকিট পেয়েছি, ঠিক আছে? আমরা গাজীপুর থেকে আসছি 12 জন। আমরা সিরিয়ালে ছিলাম, তো অনেক কষ্ট হয়েছে আর কি। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।